রাজ্যের পাহাড়ের উন্নয়ন ও স্বশাসনের দীর্ঘ লড়াইয়ের ফসল ছিল টিটিএএডিসি। কিন্তু আজ সেই স্বশাসিত এলাকার শিক্ষার আঙিনায় দাঁড়িয়ে যখন আমরা পেছনের দিকে তাকাই, তখন উন্নয়নের চেয়ে বঞ্চনা আর অব্যবস্থাপনার দীর্ঘ ছায়া আমাদের বেশি বিচলিত করে। প্রশ্ন উঠছে, পাহাড়ের শিশুদের শিক্ষার ভার কি এডিসি প্রশাসন সঠিক যোগ্যতা বইতে পারছে? আজ খোদ রাজধানীর অদূরে দাঁড়িয়ে যখন অভিযোগ ওঠে যে এডিসি পরিচালিত প্রায় ৩০০-র বেশি স্কুল মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে, তখন কি স্বশাসনের দাবিটা কিছুটা ম্লান হয়ে যায় না? রাজ্য সরকার ৭০০-র অধিক শিক্ষককে ডেপুটেশনে পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ঠিকই, কিন্তু খোদ এডিসি নিজস্ব নিয়োগ প্রক্রিয়া কেন বছরের পর বছর স্তব্ধ? কেন পাহাড়ের শিক্ষিত যুব সমাজ আজও নিয়োগের অপেক্ষায় রাজপথে দিন গুনছে? সমস্যা শুধু নিয়োগে নয়, সমস্যা পরিকাঠামোতেও। ভাঙা চাল আর জরাজীর্ণ শ্রেণীকক্ষ কি আমাদের আগামী প্রজন্মের জন্য উপযুক্ত পরিবেশ? কেন বছরের পর বছর পিষ্ট হচ্ছে সাধারণ জনজাতি পরিবারের সেই স্বপ্নগুলো? এদিকে এডিসির নিজস্ব শিক্ষকদের দীর্ঘদিনের বেতন বৈষম্য এবং পদোন্নতির অভাব, অন্যদিকে পাহাড়ের প্রান্তে প্রান্তে শিক্ষক সংকটের হাহাকার। এই দায় কার? এডিসি প্রশাসন কি কেবল ফান্ডের অভাব দেখিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করতে পারে, নাকি দায়বদ্ধতার অভাবেই আজ পাহাড়ের শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে? যারা পাহাড়ের মানুষের অধিকার রক্ষার শপথ নিয়েছিল, তারা তাদের দায়িত্ব কতটা পালন করছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। পাহাড়ের শিক্ষার হাল কি, এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট টিএসইউ নেতৃত্ব সুজিত ত্রিপুরা। সুজিত, স্বাগত আপনাকে। সুজিত, পাহাড়ে বর্তমানে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। রাজনৈতিক দলের নেতারা একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগে ব্যস্ত, কিন্তু আজ আমরা আবার জানতে চাইছি পাহাড়ের শিক্ষার হাল কি, কেমন চলছে পাহাড়ের স্কুলগুলো? আপনারা কি দেখছেন? না, আপনার শুরুতেই আপনি অনেক কিছু কথা বলে দিয়েছেন। এখানেই আপনার প্রশ্নের অনেকটা উত্তর খুঁজে পাই আমরা। আগরতলা শহরে দাঁড়িয়ে তো সব আমরা যেতটুকু বলছি তার বাস্তব চিত্র কিন্তু হয়তোবা সব আমাদের চোখে পরিলক্ষিত হচ্ছে না, বা সংবাদ মাধ্যমের চিত্রে সমস্ত কিছু পরিপুষ্ট হয়ে উঠে আসছে না। গ্রামগঞ্জে যদি আমরা দেখি, বর্তমানে তো আমরা বলতে পারি যে একটা সময় এই এডিসি প্রশাসনের প্রায় মেয়াদ শেষের পথে। একটা সময় ছিল ওনারা যখন বলছিলেন যে ওদের ফান্ডের অভাব, নানান ধরনের কথাবার্তা সেখানে বলছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা তো এখন বর্তমানে রাজ্য সরকারের অ্যালায়েন্স পার্টনার। তো ওই ক্ষেত্রে যে কোনো সরকার পরিবর্তনের ফলে চাই একটা গণতান্ত্রিক কাঠামোতে যে আগের যে সরকার রয়েছে তার থেকেও কি ভালোভাবে কাজ করবে, বা তার থেকে আর কিভাবে উন্নয়ন করবে, সে স্বার্থেই মানুষ চেয়ে থাকেন। কিন্তু আমরা দেখলাম এডিসি প্রশাসন যারা রয়েছেন প্রায় তাদের মেয়াদ এখন শেষের পথে, কিন্তু মানুষকে যেভাবে আশা দিয়েছিল, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে অনেক কিছু যাজালো কিছু আশ্বাস দিয়েছিল, সেখানে যে পুরোপুরি ব্যর্থ, তারই এই ব্যর্থতার চিত্রই বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। যার দরুন আমরা বিদ্যালয়গুলোতে বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার দেখলাম, স্কলারশিপের পরিমাণ কমে যেতে দেখলাম, বিদ্যালয়গুলোতে আজকে গ্রাম অঞ্চলে শিক্ষকের জন্য রাস্তা অবরোধ করতে দেখলাম। একটা সময়ে যেটা ত্রিপুরা রাজ্য যে রাজ্যের শিক্ষার জন্য গর্ববোধ করত, বিশেষ করে এডিসি এলাকা পুরস্কার প্রাপ্ত হতো, আজকে সেখানেই শিক্ষকের অভাবের জন্য ছোট ছোট কচি কচি সন্তানরা, শুধুমাত্র শিক্ষকরা শুধুমাত্র না, তাদের সঙ্গে অভিভাবকদেরও আজকে আমরা রাস্তা অবরোধ করতে দেখছি। সো ওভারঅল যদি আমি বলতে গেলে এডিসির, বিশেষ করে আমরা যেহেতু ছাত্র আন্দোলন করি, শিক্ষা ব্যবস্থা যে একটা গতিতে চলছিল, সে গতিটা এখন পুরোপুরিভাবে থমকে গেছে। পাহাড়ের সুজিত, এই যে পাহাড়ের স্কুলগুলোর এই হালের দায় কার বলে আপনি মনে করেন? এডিসি প্রশাসনের, না রাজ্য প্রশাসনের, নাকি আগে যারা ছিল প্রশাসনে তাদের?
আর নিশ্চয়ই আমি প্রথমে বলেছি যে গণতান্ত্রিক দেশে বা রাজ্যে যে একটা সরকার যখন কাজ করে তার ভালোর জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, বেকারদের চাকরির জন্য, তার পরবর্তী সময় যে পরিবর্তিত সরকার হয়, জনসাধারণকে তাদেরকে ভোট করে, তারা চায় কেন তাদেরকে ভোট করে যে আগের সরকার যে কাজগুলো করেছে তার থেকে কিছু ভালো কিছু কাজ করে দেখা, যার সাথে আজকে এডিসিতে পরিবর্তন। কিন্তু পরিবর্তনের ফলে কি দেখলাম আমরা, তাকে আদৌ কি হয়েছে? যে আপনি বললেন কার দায়, দায়টা কেন আগেরকার যারা সরকার রয়েছেন তাদেরকে আমি তো নিশ্চয়ই বলবো না তাদের কোনো দায় এখানে রয়েছে। কেন বলবো, বর্তমানে যে সরকার প্রশাসন রয়েছে তারা অনেক কিছু এরকম প্রতিশ্রুতি দিয়েছেন, অনেক কিছু এরকম প্রলোভন দেখিয়েছেন, বিভিন্ন ধরনের সেখানে স্কিমের কথা বলেছেন। কিন্তু আমি আজকে এখানে বলার প্রয়োজন মনে করি না, কিন্তু টেকনিক্যাল এআই এর জামানাতে এখন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা সবাই স্মার্ট, তারা ডিজিটাল গুগলে গিয়ে সার্চ করলে অনেক কিছু ডেটা পেয়ে যায় যে 2018 আগে অবধি এডিসির প্রশাসনের শিক্ষা ব্যবস্থা কি ছিল, 2018 পরে ওভারঅল শুধু এডিসি না রাজ্যেরই শিক্ষা ব্যবস্থা কি ছিল, তারা সেটা আমি সুজিত ত্রিপুরা বলাতেই পরিবর্তন হয়ে গেছে বা কোনটা ভালো কোনটা খারাপ সেটা বিচার হয়ে যাবে এরকম না। সবাই আমাদের এখন স্মার্ট জেনারেশনে, তারা নিশ্চয়ই এটা পেয়ে যাবে যদি গুগলে গিয়ে সার্চ করে দেখলে যে কি পরিমাণে যে একটা শিক্ষার হাল, যে একটা সময় 2018 অবধি যদি আমি কথা বলি পুরা ভারতবর্ষে, আমি বরাবর এটাই নিয়ে আলোচনা করি যে ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, যে ছোট্ট একটা রাজ্য পুরো ভারতবর্ষের মানচিত্রে শিক্ষার জন্য কেরলের পরে যদি কোনো রাজ্য থাকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানকাঠিটা উঠে এসেছিল। ত্রিপুরার মধ্যে একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় ত্রিপুরা ইউনিভার্সিটি, যার পুরো 100টার মধ্যে একটা নাম ছিল, কিন্তু আজকে সেই 100টার মধ্যেই ত্রিপুরা ইউনিভার্সিটির নাম নেই। পুরা আজকে সে শিক্ষার দিক দিকে আজকে আমরা পুরো মিজোরাম, পুরো দেশ তো বাদ দিলাম, মিজোরাম থেকে আমরা পিছিয়ে গেছি। নেশায় আজকে আমরা 1 নম্বরে চলে এসেছি, যেখানে আমরা শিক্ষা 1 নম্বরে ছিলাম সেখানে আমরা নেশায় 1 নম্বরে চলে আসলাম। আর যেখানে আমাদের কি বলবো শিক্ষার ক্ষেত্রে রাষ্ট্রপতি বা অন্যান্য পুরস্কার প্রাপ্ত হওয়ার কথা, সেখানে আজকে আমরা নেশার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে বদনাম হচ্ছে পুরো। তো তাহলে তো বলতে, যদি এক কথায় বলতে গেলে যে আমরা কি করে আমরা বিগত সরকারকে দায়ী করব, যে বর্তমান প্রশাসন রয়েছেন বা সরকার রয়েছে রাজ্য এবং এডিসি, কেন্দ্রীয় রাজ্য সরকার, কেন্দ্র এবং রাজ্য এবং এডিসিতে তাদের এখন অ্যালায়েন্স পার্টনার চলছে। যদি আমি বলতে যাই ডাবল ইঞ্জিনের সরকার, তাহলে অবশ্যই সেখানে ডাবল উন্নতি করার প্রয়োজন ছিল, কিন্তু সেই ডাবল উন্নয়নের পরিবর্তন না করে আজকে যে পরিবর্তন হচ্ছে সেটা ভালোর পরিবর্তন না। যে মানুষ যেভাবে এক্সপেক্ট করেছিল, বিশেষ করে এডিসির মানুষের, যে আজকে তিপ্রাসা দরদির একটা ইমোশনাল কথাবার্তা বলে যে সরকার পরিবর্তন করেছিল, সেই আশা স্বরূপ আমরা কিন্তু এরকম কিছু করতে বা পরিপুষ্ট হতে আমরা দেখিনি। সুজিত, এই মুহূর্তে 25 বছর, দীর্ঘ 25 বছর রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় ছিল। পাহাড়ের স্কুলগুলোর আজকের যে এই জরাজীর্ণ দশা, সেটা কি বাম আমলের সঠিক পরিকল্পনার কোনো জায়গায় কোনো অভাব ছিল না, যার জন্য আজকের এই যে একটা জরাজীর্ণ অবস্থায় চলে গেছে এডিসি বিশেষ করে, এবং যার কারণে হয়তোবা 2018 হোক কিংবা 2023 হোক, এই যে আমি যদিও আজকে এটা রাজনৈতিক আলোচনা নয়, তবুও মানে কোনো একটা জায়গায় কি এই যে যেটা ত্রিপুরা অংশের মানুষ আপনি বলছিলেন, নৃগোষ্ঠী অংশের মানুষ মুখ ঘুরিয়ে নেওয়ার, আগের যে সরকার তাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার পেছনে এটাও কি একটা কারণ ছিল বলে মনে করেন? না দেখুন, এটাই তো আমি বলছিলাম যে গণতান্ত্রিক দেশে মানুষ চাইবে যে একটা, যদি আমি একটু আমার যদি অর্থনৈতিক সামাজিক যদি উন্নতি হয়, আমি নিশ্চয়ই চাইবো স্কুটি থেকে একটু ডেভেলপ হয়ে একটা গাড়ি কিনতে। তো সেজন্য হয়তোবা দীর্ঘ 25 বছর একটা রাজ্যে একটা যে সরকার থাকা এতটা কিন্তু খামখেয়ালি ব্যাপার না। এটা দীর্ঘদিন যদি একটা সরকার থাকে, নিশ্চয়ই সেখানে হয়তোবা ইয়াং জেনারেশন যারা ছিল, যারা জেনজিরা আছে এখন, তারা হয়তোবা চাইছিল যে এটার থেকে বেটার কিছু আমরা করতে পারবো। যে সরকার এখন রয়েছে বর্তমানে, তাদের ওই সময় তো তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। এই প্রতিশ্রুতির পালম্বনে বা বলতে গেলে এই প্রতিশ্রুতির এক কথা বলতে লুবে বা হ্যাঁ, তারা যে কথাগুলো দিয়েছে এটা কি আদৌ সত্য হবে, তাদেরকে একবার সুযোগ দিয়ে দেখি। দিয়েছে তো এটাতে তাদের অন্যায় না, বা যারা সুযোগ দিয়েছে তাদের কোনো ভুল আমি বলছি না, কিন্তু সুযোগ তো দিয়েছে। কিন্তু এই সুযোগ দেওয়ার পরে যে এরকম উন্নতি হওয়ার কথা, এরকম না হয়ে আজকে তার বিপদ দশায় যে পরিণত হয়েছে মানুষ বুঝতে পারছে। যার কারণেই তো
যদি বিগত 25 বছরে যদি শিক্ষার অবস্থা যদি খারাপই ছিল, তাহলে আমি যে বললাম আমাদের রাজ্যে, ছোট্ট একটা রাজ্য, কেন শিক্ষার জন্য এত সুনাম কুড়িয়েছিল পুরো সারা দেশে? আজকে কেন, যদি এই সরকার এতই ভালো কাজ করে থাকে, নেশাতে কেন আমাদের 1 নাম্বার চলে যেতে হচ্ছে শিক্ষায় যদি না গিয়ে? মিজোরাম থেকে আমরা পিছিয়ে পড়ছি, কেন্দ্রীয়, আমি প্রথমে বললাম কেন্দ্রীয় ইউনিভার্সিটি, একমাত্র ইউনিভার্সিটি, সেখানেও আমরা পিছিয়ে পড়ছি। বিগত 25 বছর এডিসি বলুন, পুরো রাজ্যে বলুন, অন্তত আমার নজরে আমি অন্তত দেখিনি, হয়েছে হয়নি এরকম না, ছোটখাটো আন্দোলন আমরা দেখেছি। কিন্তু শিক্ষকের জন্য কুচি কুচি ছাত্রছাত্রীরা রৌদ্রতে বসে রাস্তা অবরোধ করতে হয়েছে। শুধু ছাত্রছাত্রী না, তাদের সঙ্গে অভিভাবকরাও সমর্থন জুগিয়েছেন। কেন? এই যে করুণ চিত্র, এটা তো মনে হয় না, আমার অন্তত অভিজ্ঞতা থেকে মনে হয় না আমি কোনোদিন এরকম দেখেছি। তো ওভারঅল বলতে গেলে যে পরিমাণ বিগত সরকার করে গিয়েছিল, ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করেছে, আমি বলবো না যে কোনো সরকার বা যে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব পুরোপুরিভাবে মানুষকে একটা তার চাহিদা পূরণ করে দেওয়ার, কারণ সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদারও পরিবর্তন ঘটে। তো এই অর্থে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে, বা চেষ্টা করার জন্য, উন্নতি করার জন্য, বিশেষ করে এডিসি এরিয়ার উন্নতি করার জন্যই কিন্তু অনেক চেষ্টা করেছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো পুরোপুরি করার সক্ষমতা হয়ে উঠিনি, সেটা পরবর্তী সময়ে যারা এখন সরকারে রয়েছে তাদের করার উচিত ছিল, কিন্তু তারা এটাও করেনি, যার কারণে আজকে এই করুণ অবস্থা। ওকে, এখন এই যে আপনারা বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি যে সরকারের বিভিন্ন যে কর্মসূচিগুলো বা যাদের যে প্রকল্পগুলো, যেমন ধরুন উদাহরণস্বরূপ বিদ্যাজ্যোতি প্রকল্প, বা আপনারা এনইপি 2020 বিরোধিতা করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এডিসিতে শিক্ষার হালের সঙ্গে আমাদের এই যে প্রকল্পগুলো বা এই যে এনইপি 2020, এটা কতটুকু বাস্তবায়িত হচ্ছে, এবং যদি হয়ে থাকে তাহলে পাহাড়ের যারা ছাত্রছাত্রী তারা এর থেকে কতটা লাভ নিতে পারছে? দেখুন, এই বিষয় নিয়ে তো অনেকবারই আলোচনা হয়েছে যে বিদ্যাজ্যোতি প্রকল্প। আমি প্রথমে বললাম যে বিদ্যাজ্যোতি এমন একটা প্রকল্প, যে প্রকল্প হলো পুরনো বিল্ডিং এ নতুন রং ঢেলে দেওয়া, এটা হলো বিদ্যাজ্যোতি প্রকল্প। এনএপিও তার একটা কাছাকাছিতে যায়। কারণ কেন এরকম বললাম, কারণ আপনি কোন বিদ্যালয়গুলোতে বিদ্যাজ্যোতির প্রকল্পে আওতায় এনেছেন? খুম্পুই একাডেমি, আমি এডিসির কথা বললে, খুম্পুই একাডেমি রাধাচরণ দেববর্মা যখন এডিসির এডুকেশন ইএম ছিলেন, তখন ওনার হাত ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে খুম্পুই একাডেমি এডিসির সদর দপ্তর খুমুলুঙে প্রতিষ্ঠা হয়েছিল, যেটা এডিসির সবচেয়ে 1 নম্বর স্কুল, সবসময় ভালো রেজাল্ট করে মাধ্যমিকে বলুন বা উচ্চ মাধ্যমিকে বলুন। তারপরে আপনি যদি জম্পুই জলাতে যান, সুদীর্ণ দেববর্মা বিদ্যালয়, এরকম অনেক বিদ্যালয়গুলো রয়েছে যেগুলো অলরেডি এস্টাবলিশড, সেখানে উন্নতি, শিক্ষকেরও সেখানে এত অভাব নেই, রেজাল্টের দিক দিয়েও আপনি ওই বিদ্যালয়গুলিকে বাছাই করে বিদ্যাজ্যোতি প্রকল্পে আওতায় এনেছেন। আপনি দেখালেন যে হ্যাঁ, আমি যেটা বললাম পুরনো বিল্ডিং এর নতুন রং ঢেলে দেওয়া, সেখানে আপনি দেখালেন যে হ্যাঁ, বিদ্যাজ্যোতির কারণে এখানে আমরা এরকম করেছি, ফ্যান লাগিয়েছি, স্মার্ট বোর্ড কিন্তু হয়নি, আমরা স্মার্ট বোর্ড বানিয়েছি, আসবাবপত্র বানিয়েছি, কিন্তু আদৌ তো এটা তো অলরেডি ছিল আগে। তাহলে আপনি যে এই অ্যাডভার্টাইজমেন্ট, যেটা মানুষকে লোভ দেখানোর যে প্রকল্প, এটা জাস্ট দেখানোই মাত্র, কিন্তু বাস্তবে তার কোনো পরিবর্তন এটা তো ঘটেনি। ইনফ্রাস্ট্রাকচারাল কথা আপনি বলছেন যে আপনি পুরনো বিল্ডিং এ নতুন রং করে, কিন্তু এখন বিষয় হচ্ছে যে বিদ্যাজ্যোতি হওয়া মানে হচ্ছে সিবিএসই বোর্ডে শিফট হওয়া, এবং সিবিএসই বোর্ডে শিফট হওয়া যার জন্য একটা প্রথম বছর যারা ছিল, যারা পরীক্ষা দিয়েছে, ইংরেজি মাধ্যম নিয়ে তাদের মধ্যে একটা সমস্যা ছিল, যেটা অনেকটাই এখন এই মুহূর্তে আর নেই, সেই ধরনের অভিযোগগুলো পাওয়া যায় না। তো এখন পাহাড়ের বা এডিসি এলাকাতে ছাত্রছাত্রীরা যদি আধুনিক ইংরেজি শিক্ষা না পায়, তবে তারা কি এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে পিছিয়ে পড়বে না? আপনারা কি মনে করেন, এই জায়গাটা থেকে আপনারা চান না যে তারা এই সিবিএসই বোর্ডের আওতায় আসুক, যেহেতু বিভিন্ন প্রাইভেট স্কুলগুলো রয়েছে সিবিএসই বোর্ডের আওতায় এখন? এখানেই তো প্রশ্নটা। আমরা ইংরেজি জানুক, ইংলিশ মিডিয়াম পড়ো, আমি বলছি এআই এর জামানাতে, আর্টিফিশিয়াল যুগে, জেনজির জামানাতে এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এটার আমরা বিরোধ না, আমাদের সমস্যা বা আমরা বিরোধ ওই জায়গাতে। হ্যাঁ, আমরা চাই শিক্ষা একটা ভারতের সাংবিধানিক অধিকার, ফ্রি অফ এডুকেশন, যেটা আমাদের ডিমান্ড থাকে, এসএফআই বলুন বা আমরা টিইসি বলি, যারা আমরা ডিমান্ড করে থাকি ফ্রি অফ এডুকেশন। তো একটা সময়ে ফ্রি অফ এডুকেশনের কারণেই তো আজকে সেই এতগুলো স্কুল বিদ্যালয় স্থাপন হয়েছিল, যেখানে ফ্রি অফ এডুকেশনের মাধ্যমে শিক্ষা প্রদান করা হতো। কিন্তু আজকে বিদ্যাজ্যোতির নামে যে ফি গুলো আদায় করা হচ্ছে, আপনি ইউনিফর্ম থেকে শুরু করে বুক অবধি প্রত্যেকটা ক্ষেত্রে আজকে ফি, এই মোটা অঙ্কের যে ফি আদায় করা হচ্ছে, এটা কেন হবে?
আপনি কোয়ালিটি এডুকেশন প্রদান করুন, সরকারি বিদ্যালয়ের নাম দিয়ে আপনি ফি আদায় করবেন, সেটা তো সম্ভব না। আমরা জানি আমাদের রাজ্যের বিশেষ করে আদিবাসী অংশের বা অংশের যে লোকরা রয়েছেন, গ্রাম অংশের যারা গ্রামে বাস করে, তাদের অর্থনৈতিক অনেক ক্রাইসিসে, তাদের অর্থনৈতিক অনেক ইনকামও যদি আমরা বলি অনেক কম। তো তাদের এই ইনকামের দিক দিকে বিবেচনা করে তাদেরকে যদি শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে এত ব্যয় করতে হয়, ওভারঅল তাদের পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না। যদি ফ্রি অফ এডুকেশন করানো হয় তাহলে তো কোনো অসুবিধার কথা এখানে ছিল না। বিভিন্ন প্রকল্পের স্কুল তো রয়েছে যেগুলো এডিসি এলাকার জন্য অবশ্যই রয়েছে, যেমন একলব্য স্কুল রয়েছে, তারপর পিএমসি রয়েছে। তো সেই সব স্কুল এবং সঙ্গে বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলও রয়েছে। তো সব স্কুল মিলিয়ে পাহাড়ের যে সামগ্রিক যে চেষ্টা, পাহাড়ের শিক্ষা ব্যবস্থাকে একটা সঠিক জায়গায় নিয়ে আসা এবং ছাত্রছাত্রীরা যেন যতটুকু যোগ্য শিক্ষা এবং যেটা মানে সমতলে যেটা হচ্ছে বা দেশের অন্য প্রান্তে যে শিক্ষাটা হচ্ছে সেই একই শিক্ষা যে পাওয়া যায় তার একটা প্রচেষ্টা হচ্ছে। আপনার কি মনে হয় যে বাস্তবের মাটিতে গ্রাউন্ড জিরোতে সেই শিক্ষাটা পাচ্ছে ছাত্রছাত্রীরা? না, একলব্য স্কুল বলুন, এডিসির যে বর্তমানে স্কুল রয়েছে বলুন, গত এডিসি প্রশাসনের 5 বছর তো পূরণ হতে যাচ্ছে। একটা যদি নতুন কিছু স্কুল হয়, যদি উদাহরণস্বরূপ যদি তারা দেখাতে পারে, এটা তো সব বিগত সরকারের আমলেই স্কুলগুলো হয়েছে, বিদ্যালয়গুলো হয়েছে, নতুন কিছু হয়নি এখানে, একলব্য বলুন বা অন্য কিছু বলুন। কিন্তু আমাদের প্রশ্নটা এখানে এই জায়গাতেই, যেটা আমি প্রথমে বললাম, মানুষ কিছু আপনার কাছে চায়, কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাকে প্রশাসনে বসিয়েছে, আপনি কিছু ডেভেলপমেন্ট করুন। কিন্তু আজকে আমরা যখন দেখি, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, শুধুমাত্র কাঞ্চনপুর এরিয়া, যে কাঞ্চনপুর এরিয়াতে প্রায় 150টা মতন এডিসির স্কুল রয়েছে, সেখানে প্রায় 39টা মতন স্কুলে আজকে বিদ্যালয়গুলিতে মাত্র একজন মাত্র শিক্ষক দিয়ে স্কুল পরিচালনা হচ্ছে। তাহলে আপনি ভাবুন যে কি করুণ অবস্থা না সে এলাকার রয়েছে। কাঞ্চনপুর এলাকাটা সেখানে মিজোরামেরও পাশাপাশি, যেখানে শিক্ষার আরো উন্নতি হওয়ার কথা, যেখানে আজকে মাত্র একজন দিয়ে শিক্ষক চলছে। যেটা আমরা বললাম যে ফ্রি অফ এডুকেশনের কথা, আজকে মিড ডে মিলের কথা, একটা সময়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতো না, কিন্তু মিড ডে মিলের জন্য কিন্তু বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়মুখী হচ্ছে। কিন্তু আজকে দেখলাম কাঞ্চনপুর মতন এরিয়া, এটা শুধুমাত্র কাঞ্চনপুরের জাস্ট একটা এক্সাম্পল। ওভারঅল আমরা যদি দেখি, ওভারঅল এডিসি প্রশাসনের আন্ডারে প্রায় 1634 সামথিং এরকম কিছু বিদ্যালয় রয়েছে তাদের অধীনে। কিন্তু এখানের মধ্যে প্রায় 50% বিদ্যালয় যেখানে হেডমাস্টারই নেই, এইচএমই নেই। তাহলে এই বিদ্যালয়গুলিতে যদি অভিভাবকই না থাকে, তাহলে এই বিদ্যালয়ের কি করুণ অবস্থা হবে বাবুর। আমি শুধু কাঞ্চনপুরে উদাহরণই দিয়েছি, এরকম তো অনেক বিদ্যালয় গুলো রয়েছে, ছাম্মনো বলুন, লংতরাই বলুন, গন্ডার তৈশা বলুন, যেখানে হয়তোবা আমাদের কাছে খবর আসছে না, যেখানে সংবাদপত্রের মাধ্যমে, ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে না। তো বাস্তবে দেখা যাচ্ছে যে যেগুলো রয়েছে সেগুলি বিগত সরকারের আমলে নতুন কিছু তো করা হয়নি, বরঞ্চ যেগুলো রয়েছে সেটাকে ধ্বংস করার মতন কাজ এই সরকার বা এই প্রশাসন, এডিসি প্রশাসন করে গেছে বলা যায়। আপনি মিড ডে মিলের কথা বলছিলেন, এখন এই যে ডিজিটাল শিক্ষা থেকে শুরু করে মিড ডে মিল, মানে পাহাড়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সুযোগ সুবিধাটা কতটুকু পাচ্ছে? মিড ডে মিল নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? বা এই যে ড্রপ আউট বাড়ছে, এইটা একটা অভিযোগ আমরা শুনি যে ড্রপ আউট বাড়ছে, সেটা কেন হচ্ছে, মানে তার পিছনে কারণ কি বলে মনে করেন? আদৌ কি সত্যি কি ড্রপ আউট বাড়ছে, নাকি এটা জাস্ট একটা অভিযোগ? না, ড্রপ আউট তো বাড়ারই কথা, কেন বাড়বে না? কারণ আমি প্রথমে বললাম যে আমরা ফ্রি অফ এডুকেশনের কথা বলছি, আমাদের বিনামূল্যে শিক্ষার কথা বলছি। এই সময়ে দাঁড়িয়ে আপনি যখন বিদ্যাজ্যোতির মতন একটা স্কিম চালিয়ে দেন, সেখানে যদি ইউনিফর্ম থেকে শুরু করে বুক ফি, সব জায়গাতে আপনাকে ফি দিতে হয়। একজন জুমিয়া ঘরের যদি 2জন সন্তান থাকে, তাহলে একজন সন্তানের জন্য 1000 টাকা, দুইজনের জন্য অ্যাটলিস্ট 2000 টাকা। তাহলে সেই জুমিয়া ঘরের সন্তান জুম চাষ করে মাসের বা বছরে সে 2000 টাকা দিয়ে তার ছাত্রছাত্রী সন্তানদেরকে স্কুলে পাঠাবে, নাকি ওই টাকা দিয়ে তার পোশাকের ব্যবস্থা করে দেবে, নাকি ওই টাকা দিয়ে তার সংসার চালাবে? নিশ্চয়ই বাধ্য হয়ে সেখানের অভিভাবকরা বাধ্য হয়ে নিজের সন্তানদেরকে পড়ানোর ইচ্ছা থাকার সত্ত্বেও আজকে পড়াতে পারছে না। কারণ আমরা দেখলাম বিদ্যালয়গুলোতে কি অজুহাতে বদ্ধ করে দেওয়া হচ্ছে, ছাত্রছাত্রীর সংখ্যা কম।
যেটা আমি প্রথমে আপনার শুতে একদিন বলেছিলাম, ভারতবর্ষ পুরো বিশ্বের এখন 1 নম্বর জনসংখ্যা বহুল দেশ। যে জায়গাতে যদি বলে যে জনসংখ্যার অভাবে বা ছাত্রছাত্রীর অভাবে বিদ্যালয়গুলো বন্ধ করে দিতে আমরা বাধ্য হচ্ছি, এটা একটা হাস্যকর উক্তির মতন পরিণত আমার মনে হচ্ছে। তাহলে আমরা দেখতে পাই এই বিদ্যালয়গুলিকে দেখলাম যেখানে একটা যে দশরথ দেব জনশিক্ষা সমিতি ওদের আইডিওলজি ছিল আজকে শিক্ষাকে প্রত্যেকটা জায়গাতে পৌঁছে দেওয়া, গ্রামে গঞ্জে পাহাড়ের কোনায় কোনায়। আমরা দেখতে পেলাম এই বিদ্যালয়গুলো আজকে এমন এমন জায়গার বিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, যে বিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়ার ফলে একজন ছাত্র অনেকটা দূর তার গাড়ি ভাড়া দিয়ে হেঁটে বা যে কোনো দিয়ে আসতে হচ্ছে। তো অনেক, আমি প্রথমেই বললাম জুমিয়াগড়ের ছেলে, প্রথমত বিদ্যাজ্যোতির পেশার ফি টাকার, অন্যদিকে তো যাতায়াতের অসুবিধা, ওভারঅল তার মধ্যে যে অর্থনৈতিকের একটা যে বোঝা তার মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই বোঝার কারণে অনেকেই বাধ্য হয়ে আজকে শিক্ষার আলো থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছে। আর শিক্ষা আলো থেকে ফিরে যাওয়া মানে সে অটোমেটিকলি আজকে কি বলবো, অন্যান্য খারাপ কাজের সমাজে যেটা আমরা ভালো চোখে দেখি না, ড্রাগস বলুন বা নেশা বলুন, এরকম অনেক অসামাজিক কাজে লিপ্ত হতে তারা বাধ্য হচ্ছে। এটাই বর্তমানের শুধুমাত্র এডিসি না, পুরোপুরি রাজ্যের চিত্র। যার কারণেই তো আজকে এইচআইভি বলুন, ড্রাগসে বলুন, আজকে নেশায় বলুন, সব দিক দিকে আমরা আজকে ত্রিপুরা রাজ্য সংবাদ শিরোনামের প্রত্যেকটা হেডলাইন্সের মধ্যে আমরা আমাদের রাজ্য থাকছে। এই যে আপনি বলছিলেন যে কাঞ্চনপুরে 63টি স্কুলের মধ্যে 39টি স্কুলে একজন শিক্ষক দিয়ে চলছে বা 50% স্কুলে হেডমাস্টার নেই। এখন এডিসি এলাকাতে প্রায় 302টি স্কুলে, বলা হচ্ছে, এটা সঠিক তথ্য কিনা এই মুহূর্তে আমাদের কাছে স্পষ্টীকরণ নেই, কিন্তু প্রায় 300-র উপর স্কুল রয়েছে এমন যেখানে 100 আর একজন করে, মাফ করবেন, একজন শিক্ষক দিয়ে চলছে স্কুলগুলো। তো এই মানে একজন ছাত্র নেতা হিসেবে আপনার কি মনে হয় এটা এডিসি প্রশাসনের একটা ব্যর্থতা? নিশ্চয়ই ব্যর্থতা। কারণ আপনি দেখেন বিগত 5 বছরের মতন হয়ে গেছে, এখন অব্দি একজনও মাত্র রিক্রুটমেন্ট করেনি তারা। তো এমন না যে প্রত্যেক বছর আমাদের কি বলে ত্রিপুরা রাজ্যে বিএড পড়ুয়ারা পাশ হয়, মানে এমন কোন বছর নেই যেখানে ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা বিএড পাশ করে না, ডিএলএড পাশ করে না। ইভেন আমাদের ত্রিপুরা রাজ্যেও এরকম বিএড কলেজ রয়েছে, ডিএলএড কলেজ রয়েছে, এবং বাইরের রাজ্যেও গিয়ে বিএড ডিএলএড পাশ করে আসছে। তো ইভেন এমএড পাশ করা ছাত্রছাত্রীরা রয়েছে। তো এখানে আমার মনে হয় না যে এখানে মানে যোগ্যতা শিক্ষকের অভাব এই ত্রিপুরা রাজ্যে রয়েছে, যেটা সাপ্লাইয়ের কোনো অভাব নেই। কিন্তু যে রিক্রুটমেন্ট আজকে যে 5 বছর ধরে একটা মাত্র রিক্রুটমেন্ট এই এডিসি প্রশাসন করেনি, তার জন্য তো নিশ্চয়ই তাই এডিসি প্রশাসনই দায়ী। যদি তার যদি আদৌ যদি তার তিপ্রাসা দরদি কথা নিয়ে যে স্বপ্ন দেখিয়ে তিপ্রাসা মানুষকে আজকে প্রশাসনে তার ক্ষমতায় এসেছেন, তাদের যদি আদৌ সৎ ইচ্ছা যদি থাকতো, নিশ্চয়ই সেখানে ব্যক্তিগত আক্রমণ বাদ দিয়ে একজনের বিরুদ্ধে একজন গলাবাজি না করে, সেখানে সুপারস্টার অর্কেস্ট্রার এরকম নাচ গান না করে, গলা চিচিয়ে ফাটিয়ে বাসনবাজি না করে যদি আজকে যদি সেখানে রিক্রুটমেন্ট করতো, অ্যাটলিস্ট শিক্ষা ক্ষেত্রে অন্তত ছাত্র নেতা হিসাবে এটাই ভাবছি বা মনে করছি, অন্তত শিক্ষার আজকে এই করুণ দশা হতো না হলো। কারণ শিক্ষা হলো সমাজের মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে ভাঙার এই মূল কাজটা কিন্তু সেখানে এডিসি প্রশাসন করছে। কারণ আমরা দেখলাম সে বর্তমানে যিনি এডিসির ইএম রয়েছেন, এডুকেশন দপ্তরের দায়িত্ব যিনি রয়েছেন, তিনি একটা সময় বলেছেন যে এডিসি রাজ্য সরকার টাকা দিচ্ছে না, যদি টাকা না দিলে পরে আমরা মন্ত্রীদের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দেব বা এখানে আমরা ধর্ণায় বসবো। কিন্তু তিনি কয়বার ধর্ণা দিয়েছেন, আর এখন তো ধর্ণার প্রয়োজন নেই, ওরা অ্যালায়েন্সেই রয়েছেন। তো কেন সেগুলো রিক্রুটমেন্ট হচ্ছে না? রাজ্য সরকার আমি বাদই দিলাম, কিন্তু এডিসি তো অন্তত সেখানে রিক্রুটমেন্ট করতে পারতো, কিন্তু আজ অব্দি না একটা রিক্রুটমেন্টের কোনো নোটিশ আমরা দেখলাম, আর না আমরা কোনো রিক্রুটমেন্ট করতে আমরা দেখলাম, অন্তত আমার চোখে অন্তত এটা পড়েনি। তো এটা অন্তত এই এডিসি সরকারের যে পুরোপুরি ব্যর্থতা, সেই ব্যর্থতারই এটা প্রতিফলন। সুজিত, এই যে ছাত্র সংগঠন হিসেবে অনেকেই এই অভিযোগটা করেন যে আপনারা শুধু কেবল রাজনৈতিক ফায়দা মানে তুলছেন, কিন্তু এই যে পাহাড়ের স্কুলগুলোতে গিয়ে সরজমিনে মানে পরিকাঠামো উন্নয়নের কোনো সামাজিক উদ্যোগ আপনারা নেন না, এটা আপনি কতটুকু সত্যি বলে স্বীকার করবেন?
নিশ্চয়ই আমরা এটাকে যদি কেউ রাজনৈতিক বলে থাকে তাহলে আমরা এই রাজনীতি করতে ভালোবাসবো। যদি আমরা ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষকের জন্য আমরা রাজনীতি করি তাহলে আমরা এটাকে রাজনীতি বলবো। যদি ছাত্র ছাত্রীদের স্কলারশিপ পাচ্ছে না তার জন্য যদি আমরা ধর্ণা করি, আন্দোলন করি, এটাকে যদি কেউ আমাদেরকে বলে তারা রাজনীতির ফায়দার জন্য করছে, নিশ্চয়ই আমাদের শুনতে এটা কোনো আপত্তি থাকবে না। যদি বিদ্যালয়গুলোতে আজকে বেঞ্চের অভাব, সেখানে শিক্ষকের অভাব, পরিকাঠামোর অভাব, হোস্টেলগুলোতে ফি বৃদ্ধি হচ্ছে, তার বিরুদ্ধে যখন আমরা লড়াই করি, আন্দোলন করি, কথা বলি, যদি এটাকে যদি কেউ রাজনৈতিক লাভের জন্য বলছে তাতেও কোনো আমাদের অসুবিধা নেই। আমরা চাইছি যে আমরা কি যে প্রশাসন রয়েছে তাদেরই তো কাজ না, তারাই তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে, তারাই তো বিল্ডিং বানাবে, এটাই তো নিয়ম। আমরা ছাত্র সংগঠন যারা করছি বা বিরোধী দলের যারা আমরা ছাত্র সংগঠন, আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে বা ডেমোক্রেসিটিতে আমরা তো এটা যে 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 জায়গাতে ত্রুটি বিচ্যুতি এটা তো ধরে দেওয়া, সরকারের কাছে প্রশাসনের কাছে যারা আছে তাদের সামনে তুলে ধরা, এটাই তো আমাদের কাজ। কিন্তু আমরা দেখতে পেলাম এখানেও তাদের অনেকটা অসুবিধা। এমন একটা ত্রিপুরা রাজ্য বা এডিসি কে এখন বানিয়ে ফেলেছে যে আপনি অন্তত বর্তমানে শাসক গোষ্ঠীর আপনাকে সোশ্যাল মিডিয়ায় নোংরা ভাষায় সেখানে আক্রমণ করা হবে। আপনি যদি ছাত্র হয়ে থাকেন সেখানে আপনার বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে ব্যবস্থা নেওয়া একটা এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, আপনি কিছু একটা বললেই আপনি কিছু একটা ভালোর জন্য কিছু বলে, ছাত্র ছাত্রীদের স্কলারশিপ থেকে শুরু করে শিক্ষকের থেকে শুরু করে সমস্ত বিষয় যদি আপনি বলেন, সরকারের যদি এগুলো বিষয় সমস্যাগুলো তুলে ধরেন, তখন আপনি হয়ে যাবেন ত্রিপুরা বিরোধী। তো মানুষ কিন্তু বুঝতে পারছে 5 বছর মানে একটা কম সময় না, মানুষ যথেষ্ট পরিমাণে এই বর্তমানে এডিসি প্রশাসনকে সময় দিয়েছে। তার মানুষ মোটামুটি বুঝে ফেলেছে বা ধরে ফেলেছে তাদের যে এই কি বলে, তাদের যে এই অ্যাডভার্টাইজমেন্ট বা তাদের যে এই কথা মিথ্যাচারিতা, তার কিন্তু মানুষ ঠিক ধরে পড়েছে। সময়ে তার জবাব নিশ্চয়ই মানুষই দেবে। সুজিত, এই যে পাহাড়ের শিক্ষাকে মানে রাজনীতির ঊর্ধ্বে রেখে যেটা আপনি বলছিলেন যে এখন কিছু বললে সেটা তিপ্রাসা বিরোধী হয়ে যায়, একটা বিভাজনের কথাবার্তা চলছে, বিভাজনের চেষ্টা চলছে, সেটা রাজনীতি থেকে শিক্ষাক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে একই রকম পরিস্থিতি আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন। এখন পাহাড়ের এই শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে কি কি বাস্তবমুখী উন্নয়ন প্রয়োজন বলে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন? মানে কোন কোন জায়গাগুলোকে এই মুহূর্তে গুরুত্ব সহকারে দেখতে হবে? সেটা শুধু আমি পাহাড়ের কথা বলছি, আজকে রাজ্যের সামগ্রিক কথা আমি নাইবা আলোচনা করলাম না। প্রথমত এজ এ ছাত্র হিসেবে আমি মনে করি প্রথম বিষয়টা হলো শিক্ষক নিয়োগ করা এডিসি প্রশাসনের খুব গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে যেটা বর্তায়। কারণ আমরা দেখতে পেলাম এরকম অনেক বিদ্যালয়গুলি রয়েছে যেখানে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের পড়ার জন্য আসে, কিন্তু তারা শুধুমাত্র সেখানে শিক্ষকের অভাবের কারণে তারা পড়াশোনা করতে পারছে না বা শিক্ষা লাভ করতে পারছে না। তো সেখানে প্রথমত উচিত সেখানে বিদ্যালয়গুলিতে নিয়মিত অ্যাটলিস্ট যখন আমরা শিক্ষক নিয়োগ করব ছাত্রছাত্রীদের পরিমাণ বৃদ্ধি করা। আর এরকম যে বিদ্যালয়গুলি রয়েছে যে পরিমাণে আজকে প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণের যে প্রচেষ্টা চলছে সেগুলো অতি দ্রুত বন্ধ করে কিভাবে তাদের গ্রাম অঞ্চলে পাহাড়ে কিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে ফ্রি অফ এডুকেশন শিক্ষাক্ষেত্রে অন্তত তাদের যে কস্ট সেটা এডিসি প্রশাসনের নিজের হাতে নিয়ে কিভাবে তাদেরকে শিক্ষাক্ষেত্রে আওতায় আনা যায়। কারণ শিক্ষার ক্ষেত্রে যদি ফ্রি অফ এডুকেশনের মাধ্যমে আনা যায় তাহলে সেখানে অবশ্যই নেশার ক্ষেত্রেও সেটার একটা নেশা মুক্তির ক্ষেত্রেও সেখানে একটা প্রভাব পড়তে পারে। তো মূলত প্রথম বিষয় হলো সেখানে শিক্ষক নিয়োগ করা অতি দ্রুত গতিতে। কারণ একটা বিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগ মানে যেমন একজন ছাত্রছাত্রীদের জন্য সুবিধা, তেমনি একজন বেকারের সংখ্যার পরিমাণ সেখানে হ্রাস পাবে। সো ওভারঅল আমি মনে করি প্রথম যে মূল কর্তব্যের মধ্যে বা দায়িত্বের যে পরে দায়িত্বের মধ্যে পড়ে বা যে সমস্যা আমি দেখতে পাচ্ছি সেখানে প্রথমত শিক্ষক নিয়োগ করা। ওকে, একটা শেষ প্রশ্ন সুজিত, বর্তমানে আমরা যে প্রশাসনিক একটা জটিলতা দেখছি, মানে এডিসি এবং রাজ্য সরকারের মধ্যে, এডিসি প্রশাসন এবং রাজ্য প্রশাসনের মধ্যে একটা যে একটা টানাপোড়েনের চলছে এই মুহূর্তে রাজনীতিতে, সেখানে আপনাদের সংগঠন কি উভয় পক্ষকে বিশেষ করে শিক্ষার খাতিরে এক টেবিলে বসানোর জন্য কোনো ধরনের চাপ বা কোনো ধরনের কৌশল আপনারা নিয়েছেন? দেখুন, বর্তমানে যে অবস্থা সেখানে হলো যে মূল যে আমাদের বিষয় বা মূল যে আমাদের জনসাধারণের বলুন বা ছাত্রছাত্রীদের বলুন তাদের যে ডিমান্ড বা ইস্যু, এই ইস্যুগুলো থেকে কিভাবে
ফিরিয়ে দেওয়া যায়, মুখ ফিরিয়ে দেওয়া যায়। মানুষ যখন, আমি প্রথমে বলছিলাম, মানুষ যখন শিক্ষকের অভাবে হয়তোবা ত্রিপুরা রাজ্যে এরকম আগে কখনো হয়নি, ছাত্র ছাত্রীদের সঙ্গে সঙ্গে অভিভাবকরা প্রত্যেকটা জায়গাতে এডিসির এরিয়া থেকে শুরু করে রাজ্যের কোনায় কোনায় শিক্ষকের জন্য রৌদ্রতে বসে যখন মানুষ আন্দোলন করছে, মানুষের মধ্যে যখন সরকারের প্রতি একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে, তখনই এই ইস্যুগুলোর থেকে বেকাররা যখন, আজকেও দেখলাম টিআরবিতে সেখানে তাদের রিক্রুটমেন্টের জন্য ডেপুটেশন দিচ্ছিল, ওই জন্য মুখ্যমন্ত্রী বাড়ির সামনে ঘেরাও করছিল যারা অনেক বিএড পড়ুয়া পাশ রয়েছে। তো ওই সময় এই ইস্যুগুলো থেকে কিভাবে মুখ ঘুরিয়ে নেওয়া যায় বা ইস্যু থেকে কিভাবে সরিয়ে নেওয়া যায় জনসাধারণের, তার জন্য বর্তমানে যারা সরকারে রয়েছেন তিনজনেই, তিনটা দলই সরকারে রয়েছেন, অ্যালায়েন্সে রয়েছেন, আবার তিনজনই একে অপরের বিরুদ্ধে কথা বলছেন। এটা মানুষের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করা, কিন্তু আমি মনে করি ত্রিপুরা রাজ্যের মানুষ অন্তত এই কনফিউশনে পা দেবে না। অনেক হয়েছে 2018 থেকে এই কনফিউশনের মধ্যে চলে আসছে, কিন্তু আমি ভাববো এই আর্টিফিশিয়াল জামানাতে বিশেষ করে ট্রাইবেল অংশের বা আদিবাসী অংশের যুবক যারা ছাত্র ছাত্রীরা রয়েছে, ইয়াং জেনারেশন যারা রয়েছেন, তারা অনেক স্মার্ট, আমার থেকেও অনেক স্মার্ট। তারা বুঝবেন যে এই ফান্দে পা না দিয়ে তারা কি চাইছেন, তাদের যে চাওয়া পাওয়া, এই ডিমান্ড নিয়ে কে কথা বলছেন, কোন সংগঠন বা কোন ছাত্র সংগঠন এই লড়াইকে নিয়ে সামনে রয়েছেন, এই লড়াইটা নিয়ে কিভাবে তারা এগোচ্ছেন, তাদের সমর্থনে এগিয়ে আসবে। এর মাঝে আমি যে কথাটা বলবো, আমরা চেষ্টা করেছিলাম এডিসির সিএম বা ইএম এর সাথে দেখা করার জন্য, টিইউসির তরফে আমরা অ্যাপ্লিকেশনও দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের সঙ্গে আমাদের আর সময় হয়ে ওঠেনি, বা আমাদেরকে সময় দেওয়ার মতন তাদের সময় হয়ে ওঠেনি। অনেকবার আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা উদ্দেশ্য কোনো সত্তর আমরা পাইনি দেখা করার জন্য। আমরা চেষ্টা করব ভবিষ্যতেও বা নেক্সট সময়েও এডিসির যে শিক্ষা ব্যবস্থা যে সমস্যা রয়েছে এগুলো নিয়ে আমরা কিভাবে এডিসির সঙ্গে পরামর্শ করতে পারি, আলোচনা করতে পারি, এবং সমস্যাগুলোর নিয়ে আমরা কিভাবে আন্দোলনে যেতে পারি, এটা নিয়ে আমরা পরবর্তী সময়ে আর প্রচেষ্টা এটা আমরা চালিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ সুজিত সঙ্গে থাকার জন্য। আচ্ছা, আমরা পাহাড়ের, আপনি আলোকপাত করলেন পাহাড়ের শিক্ষার হাল কি সেই বিষয়ে আলোকপাত করলেন। অবশ্যই আপনার অভিযোগ যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছে সবাই শুনেছে এবং বোঝার চেষ্টা করেছে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, যে পাহাড়ের শিক্ষার সংকট কোনো মেয়াদের ব্যর্থতা নয়, এটি বছরের পর বছর ধরে চলা অবহেলা, সঠিক পরিকল্পনার অভাব এবং কেন্দ্র রাজ্য এডিসির মধ্যকার একটি প্রশাসনিক টানাপোড়েনের এক করুণ দলিল। কিন্তু রাজনীতি হারলে দলের ক্ষতি হয়, কিন্তু শিক্ষা ব্যবস্থা হারলে একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। তাই আমাদের আশা, পাহাড়ের স্কুলগুলোতে প্রত্যেক ছাত্রছাত্রী সঠিক শিক্ষা পাবে। তা পাচ্ছে কিনা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেশ দুনিয়ার নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।